কথাগুলো যে কিভাবে শুরু করব আর কিভাবে যে শেষ করব সেটাই বুঝে উঠতে পারছি না। এই কাজগুলো করতে আমি কোনো দিনও চাইনি। আজ সেই ছোট্টবেলা থেকে 6 বছর বয়স থেকে তোমাকে চিনি। তুমি যে আমার কাছে কি সে তুমি নিজেও জানো না। আমার আইডিয়াল, তোমার সামনে এগুলো আমার বলতে একটু বাধো বাধো লাগছে যে তুমি আমার কাছে কি। আমি তো প্রত্যেক জন্মে ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করি যে তুমি আমার দিদি হয়ে, মা হয়ে তুমি যেন প্রত্যেক জন্মে আমার সাথে থেকো। আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। অন্তত সপ্তাহে একদিন কথা না বলতে পারলে আমার পাগল পাগল লাগে। আমি বলে বোঝাতে পারবো না তুমি আমার কাছে কি। যে কেউ আছে আমার কাছে, তোমাকে ছাড়া আমি কিছু কল্পনাই করতে পারি না। এগুলো বলতে আমার একটু অস্বস্তি হচ্ছে তোমার সামনে, কিন্তু এটাই সত্যি। এখন কিছু কথা আছে যেগুলো আমি তোমাকে কখনোই বলতে চাইনি, কিন্তু এমন একটা পরিস্থিতিতে পড়েছি আমি, না বললে আমি ভেতরে ভেতরে একটা গিল্ট ফিল করছি। বলিনি এই কারণে যে তুমি ওটাকে কিভাবে নেবে কি জানি। শোনার পরে তুমি হয়তো আমাকে ত্যাগ করলে, কোনোদিন হয়তো আর আমাদের দিকে ফিরে তাকালে না, অনেক রকম ভয়ে। হয়তো ঠিক আছে, সহ্য করে যাই, অন্তত সম্পর্কটা তো ভালো থাকবে। আমি বড্ড দ্বিধার মধ্যে আছি, আমি কতদিন ধরে যে মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে গেছি সে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি যদি ফোনে তোমাকে বলি আমি তোমাকে ঠিক বুঝিয়ে উঠতে পারবো না। আর আমি অর্ধেক কথা বলতে পারি, অর্ধেক কথা বলতে পারি না। এতে মানুষের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, পরে আমার ভীষণ খারাপ লাগে। তো আমি ভাবলাম চেষ্টা করি যদি একটু ঠিক করে বলতে পারি। তো আমার কথাটা হচ্ছে, ছোটদি তুমি তো জানো, বুঝেছো কিনা আমি জানি না, আমি কখনোই কিন্তু গন্ডগোল ঝামেলা জিনিসটা একদম পছন্দ করি না। ওইটা আমার স্বভাবে নেই। আমি বেশিরভাগ সময় সহ্য করে নেওয়াটাকেই শ্রেয়স্কর মনে করি। মনে করো এই যে আমার এত বছর ধরে বিয়ে হয়েছে, আমি শ্বশুরবাড়িতে এতটুকু ঝামেলা করিনি। বা বাড়িতেও যদি কেউ বকাঝকা করেছে আমি মাথা নিচু করে শুনে গেছি,
খুব বেশি কারোর সাথে আমি কথা কাটাকাটি ঝামেলা করিনি। আর আমি জানি ওগুলো বলেই বা কী হবে। আর আমি গন্ডগোল করি না বা ঝামেলা করি না, তার পেছনে কতগুলো কারণ আছে। এই মনে করো, কিছু ক্ষেত্রে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য, কিছু ক্ষেত্রে বড়রা বলেছে, তা ভালোবেসে বলেছে, কিছু ক্ষেত্রে যদি সহ্য করে নিলেই সব ঠিক হয়ে যায় তাহলে একটু সহ্য করেই নিই। কিছু ক্ষেত্রে কারোর সাথে এই কারণে ঝগড়া করিনি, তর্ক করিনি যে সেক্ষেত্রে আমি যদি করি উল্টে অপমানিত আমি বেশি হব। কারণ কিছু কিছু জিনিসে তারা এক্সপার্ট। আর কিছু ক্ষেত্রে ওভারলুক করে দেওয়ার চেষ্টা করেছি, বুঝেও না বোঝার ভান করেছি, যাতে ঝামেলা গণ্ডগোলটাকে এড়িয়ে যায়। তো প্রত্যেকটি ক্ষেত্রে আমি গণ্ডগোল ঝামেলাগুলো এড়িয়েই গেছি। এবার কথাটা হচ্ছে, তাহলে আমি এই কথাগুলো বলতে কেন বাধ্য হচ্ছি সেটা আমি বলছি। আর এটা বলার পেছনে কারণ হচ্ছে, তুমি তো আমার গড মাদার। দুনিয়ায় যে যা বুঝুক, ভুল বুঝুক, বাজে কথা বলুক, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি তোমার কাছে স্বচ্ছ থাকতে চাই। তারপরে তুমি আমাকে মারো, বকো, পানিশ করো, যা খুশি করো, আমি তোমার প্রত্যেকটা জিনিসকে আমি আশীর্বাদ হিসেবে নিই। আমার কাছে তোমার উপরে আর কেউ নেই। এবার তোমার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, সেটাও কিন্তু আমার পক্ষে মেনে নেওয়াটা খুব কষ্টকর। তারপরেও কিন্তু আমি দিনের পর দিন সেটাকে মেনে আসছি। এই যে বললাম, তার পেছনে রিজন যে তুমি কষ্ট পাবে, তুমি কি রিয়াক্ট করো, হয়তো তোমার লাইফ থেকে চিরকালের মতন আমাকে বিদায় দিয়ে দিতে পারো, যেটা আমার পক্ষে বেঁচে থাকাটাই মুশকিল। আমি ভাবতেই পারি না। আমি তো এও ভেবে রেখেছি যখন বয়স হয়ে যাবে দিদির কাছে গিয়ে থাকবো, যেটুকু পারি দিদির কাছাকাছি থাকবো। এত কিছু আমি ভাবতেই পারি না তোমাকে ছাড়া। কোনোদিন সামনাসামনি বলতে পারবো কি না জানি না, অস্বস্তি হচ্ছে, কিন্তু তবুও বললাম। এবার আমি তোমার কাছে আমি আমার একটা ইমেজ খারাপ করেছি, সেটা আমি কিভাবে খারাপ করেছি সেটা যে কি করে বলবো সেটা বুঝে উঠতে পারছি না, যেটা আমি কখনো চাইনি। সেটা হচ্ছে চন্দ্রাকে নিয়ে। তুমি হয়তো ভাবতে পারো আমি চন্দ্রার বিপক্ষে কথা বলেছি। না ছোটদি, তুমি পুরোটা শুনলে বুঝতে পারবে। আর তোমাকে কিছু বলার নেই, কারণ তুমি অনেক 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 উপরে। তুমি দেখাও দে তুমি খুব সাধারণ, কিন্তু আমি তো জানি তুমি তোমার চিন্তা ভাবনা কোন লেভেলে, যেটা আমাদের পক্ষে ওইটুকু বোঝা সম্ভব না। তার এতটুকু আমরা বুঝি না তুমি যে জায়গা থেকে সব কিছু হ্যান্ডেল করো।
তো সেইগুলো সবার পক্ষে বোঝা সম্ভব না যে তোমার মানসিকতা কোন পর্যায়ে, তুমি কোন লেভেলে গিয়ে ভেবে লোকের পাশে থাকো। যে তো আমি এখানে এই কারণে বলছি, এগুলো আমি এখনো ঠিক দ্বিধায় আছি, আমি বলবো কি বলবো না। দেখো, চন্দ্রার কতগুলো অবশ্যই কিছু ভালো গুণ আছে যেটা আমি অবশ্যই মেনশন করব। সেটা হচ্ছে একটা খুবই ভালো মা আর একজন খুব ভালো ফাইটার, এটা অস্বীকার করা যায় না, সেটার কোনো তুলনা হয় না। কিন্তু আমি এখানে বলবো অন্য জিনিস। চন্দ্রা সাথে আমার এই সম্পর্ক ধরো 27 বছরের। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন ওই দেশে এসছে। তো তারপরে আমি চলে গেছি যাদবপুরে পড়তে। মাঝে মধ্যে বাড়িতে আসতাম, সেইভাবে ওর সাথে মেলামেশা। সে আমার বোন, যদিও ও ভাবে না যে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমিও আমার সর্বস্ব দিয়ে ওকে সব দিক থেকে সাপোর্ট করার চেষ্টা করেছি, সমস্ত দিক থেকে। যখন আমি পড়াশোনা করতাম আর যখন বিয়ে হয়ে গেছে, প্রত্যেকটা সময় আমি ওকে আমার দিক থেকে 100 to 100% দিয়েছি। আর তুমি তো সব সময় আছো, তুমি তো হাজার হাজার গুণ দিয়েছ। তো সে এই গত 27 বছর বয়স, 27 বছরেও কিন্তু ওর সাথে সেই ভাই বোনের সম্পর্ক কিন্তু ক্রিয়েট হয়নি। এই কারণে ক্রিয়েট হয়নি, যেখানে ভালোবাসা আছে সত্যি সেখানে তো শাসন আছেই। পিসিমণি আমাদেরকে শাসন করেছে, আমরা ছোট ছিলাম, আমরা বুঝতাম না, আর কেউ তো করেনি, তার জন্য আমরা এইটুকু। কিন্তু সেইটুকু কোনোদিন বোঝেনি যে দিদি যদি কিছু বলে তো সেটা নিশ্চয়ই আমার ভালোর জন্যই বলেছে। যদিও আমি সবসময় ওকে ভয় পেয়ে এসছি, জানি যে ওকে কিছু বললেই সম্পর্ক শেষ, সেটা আমি চিরকালই বুঝেছি। আর ওর চিন্তাভাবনার সাথে কোনো সময় আমার ম্যাচ করেনি, কিন্তু আমি সম্পর্ক ভালোভাবে রেখে গেছি, কারণ সবাই তো একরকম হয় না। এখন আমি যেটা বলতে গিয়ে এটা বলছি যে আজকে আমি এখানে মেন দুটো পয়েন্ট বলবো যেটা আমার ফারাক পড়ে, তারপরে বাকিগুলো যেগুলো বলবো আমার ফারাক পড়ে না, ওর যেগুলো মাথা খারাপ করে, ও যেগুলো ভাবে সেইগুলো নিয়ে বলবো, আমার তাতে কিছু যায় আসে না। প্রথমত যে কথাটা, ও যে সবার সম্পর্কেই সমালোচনা করে, প্রত্যেকটা মানুষ। এই মনে করো ছোট বৌদির অ্যাফেয়ার আছে, বড়দির অ্যাফেয়ার আছে, আর আমার মুখে আনতেও আমার অস্বস্তি হচ্ছে, নিলয়দার অ্যাফেয়ার আছে, দোলার অ্যাফেয়ার আছে, টেপুর বউর অ্যাফেয়ার আছে। আমি শুধু এগুলো শুনে গেছি, শুধু শুনে গেছি, কারণ আমার কাছে কোনো জবাব ছিল না কি বলি। চিন্তা ভাবনার এরকম পরিস্থিতি, আর এটাও জানি বলতে গেলে সঙ্গে সঙ্গেই সম্পর্ক শেষ
ওই যে আমি বললাম, কিছু কিছু ক্ষেত্রে আমি সম্পর্ক রাখার জন্য সহ্য করে গেছি, টলারেন্স করে গেছি। তারপরে যেটা ভয়ানক কথা, সেটা হচ্ছে তুমি ওকে নিলয়দাকে দিয়ে সন্দেহ করেছ। এবার বলো, এই যে কথাটা তুমি নিলয়দাকে দিয়ে সন্দেহ করেছ, এটা শোনার পরে আমি পুরো মাটির নিচে থেকে পা সরে গেছে, পুরো হিলে গেছে। আমি আজ পর্যন্ত ভুলিনি। হয়ে গেল আজকে প্রায় 4-5 বছর আগেকার কথা। তো আমি অবাক হয়ে গেছি যে এই কথাটাও বলল কি করে। যে সর্দি না হলে আজকে ওর কি পরিস্থিতি হয়, সর্দি না হলে কোথায় ভেসে তলিয়ে যেত তার কোনো শেষ ঠিক ঠিকানা নেই। সে সর্দির সম্পর্কে এই কথাটা কি করে বলল। তো যার এই ধরনের চিন্তা ভাবনা, তার জন্যে সে তো আমি ছোটোবেলা থেকেই জানি ওর চিন্তা ভাবনা কীরকম। তার জন্য আমি বিশেষ কিছু ওর কাছে শেয়ার করতাম না। তো একবার ও যখন বলল যে এরকম ধরনের কথা, আমি জানি না তুমি কিভাবে নেবে, কারণ এই যে 4টে মাস যেভাবে তুমি ওকে সাপোর্ট দিয়ে চাকরির পরীক্ষা দেওয়ার সমস্ত রকম সুবিধা করে দিলে, পড়াশোনায় যাতে এতটুকু চিন্তা না হয়, আজকে সেই মানুষের মুখে থেকে তুমি এই কথা শোনো, তোমার মানসিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। তো যাদের এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই, আজকে আমার এগুলো বলার কোনো রকম ইচ্ছা ছিল না, কিন্তু আমাকে এমন তলানিতে টেনে নিয়ে এসছে যে আমি দিশেহারা হয়ে গেছি। মানুষ কেউ যদি 5 টাকাও দেয়, তাতেও তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আর তুমি তো কত দিয়েছ। আর আমি সর্দি আমার দিক থেকে 200% দিয়েছি, কারণ আমি তো চাকরি বাকরি করতাম না। আমি টিউশন পড়িয়ে, যাদবপুরে থাকতে টিউশন পড়ে, বিয়ের পরে বুটিক থেকে যে ইনকাম করতাম, আমি সারা বছর একটু একটু করে টাকা জমিয়ে রাখতাম। বাড়িতে গেলে ওকে কখনো 5,000, কখনো 6,000, কখনো 3,000, কখনো 4,000, যখন যেরকম পেরেছি আমি ওকে দিতাম। ওর জামা কাপড় নিয়ে কখনো ভাবতে হয়নি, ওর জুতো নিয়ে ভাবতে হয়নি, ওর সেলফ কেয়ার নিয়ে ভাবতে হয়নি, হাত খরচ নিয়ে ভাবতে হয়নি। তারপরে ভর্তি হওয়া, কোথায় কী করবে, কোন সার্টিফিকেট বের করতে হবে, সব কিছুই তো আমি দেখাশোনা করেছি। আজকে সে সব কিছু ধুলোই উড়িয়ে দিল। আমি তো এখানে ক্রেডিট নিচ্ছি না, কিন্তু সে যেভাবে আমাকে অপমান করেছে না, আমি 17 বার ফোন করেছি, কেটে দিয়েছে। আমাকে যেভাবে 2-3 বার মেসেজ দিয়ে কথা বলেছে, শুধু অনুপের বিয়ের সময় নয়, যখন একবার ও ফোনে নিজেই জিজ্ঞেস করেছে যে আমার জীবনটা কীরকম, তখন আমি বলতে গেছি, চন্দ্রা আমি তোকে অনেক কিছু বোঝাতে চেয়েছি, কিন্তু ভয়ে তোকে বলিনি। তো সেই মেজাজ কি কিসের ভয়, তা আমি তো ওরকম অবস্থায় বলতে পারবো না।
তো খুবই অপমানজনক। আমি সেদিনও কেঁদে ফেলেছিলাম, কেঁদে ফেলে আমি বললাম তোকে হারিয়ে ফেলবো বলে। তো আমি এতটাই বোকা, এতটাই গাধা যে আমি সময় মতন উত্তর দিতে পারি না, অন দ্য স্পট জবাব দিতে পারি না। তখন একদম বোকা হয়ে যাই, সবাই বকাবকি গালাগাল করে চলে যায়, কিন্তু আমার মাথায় কিছু ঢোকে না আমি কী করব। একে তো আছে কাউকে অসম্মান করতে চাই না, সেটা একটা আছে। আর ও তো ছোট, কিন্তু ও দিদি হিসাবে কোনো দিন এতটুকু সম্মান দেখায়নি। শুধু আমাকে কেন, কাউকেই কখনো সম্মান দেখায় না, কোনো মানুষকে দেখায় না, সবাইকে খুব নিচু মনে করে। এমনকি সে তো আমাকে, কলকাতার পিসিমণি আমাকে বলেছে যে সবসময় বেশি জানে একটা ভাব, সব কিছু বোঝে, বাকি কেউ কিছু বোঝে না। আমি তো জানি কথাটা কতটা সত্যি। কোনো মানুষকে সম্মান দেয় না, একটা মানুষকে না। তো যাই হোক, আমি এই যেটা ভুলে গেলাম আমি, তো আমাকে হাত দিয়ে হাতটা উপরে তুলে দেখাচ্ছে, তোকে আমি আগে এইখানে ভাবতাম। এমনভাবে বলছে যে ও বিশাল বড় ভুল করে ফেলেছে আমাকে উপরে ভেবে। আমি তো সেই যোগ্যই নেই, কিন্তু ও যে উপরে ভেবে ফেলেছে, এতে কিন্তু ভীষণ একটা আফসোস হচ্ছে, ভীষণ আফসোস। তাই সত্যি সত্যি যদি আমার ক্ষমতা থাকতো তোর, তাহলে সেই আফসোসটা আমি হতে দিতাম না। কিন্তু আমি তো ওকে কখনো বলিনি যে আমাকে তুই উপরে ভাব, আমি তো কখনো বলিনি। আসলে আমি অন্য কিছু বলতে যাচ্ছি আর অন্য কিছু বলে ফেলছি। এ তো গেল তোমাদের সম্পর্কে যে সমস্ত অসম্মানমূলক কথাও বলেছে, সেজন্য আমি ছোটোবেলাতেই কোনোদিন ওর কাছে সেরকম কিছু জিনিস আমি আলোচনা কখনোই করিনি। বোন হিসেবে ভালোবেসেছি, ও যেরকম আমি সেইভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে ও এরকম ঠিক আছে, কিন্তু বোন তো। কিন্তু আমি তার জন্য কোনো দিন ওকে খারাপ কথা বলা, এগুলো করা কোনো দিন করিনি। সবার চিন্তা ভাবনা এক এক রকম। এবার তুমি যেটা বোঝো ছোট্টে, আমি তো সেটা বুঝি না, কিন্তু তাই বলে কি তুমি আমাকে কখনো ধমকেছ? ধমকাওনি। কখনো খারাপ কথা বলেছ? বলনি। কিন্তু তুমি তো জানো আমি অনেক কিছু বুঝি না, তো তুমি তো আমাকে আমার মতন করেই অ্যাকসেপ্ট করেছো, তাই না? ঠিক আমিও ওকে ওইভাবে অ্যাকসেপ্ট করেছো যেরকম, ঠিক আছে। তার জন্য আমি কখনোই ওকে ইয়ে করিনি, কিন্তু দূরেও সরাতে চাইনি। খারাপ কথা বলা, ঝগড়াঝাটি করা, এইগুলো কখনো করিনি। কিন্তু লাস্টের দিকে দুই একবার এমন কিছু হয়েছে যেটা ওর মনে হয়েছে, ও যে 27 বছর ধরে আমাকে এসব করে আসছে, আমি যে সহ্য করে আসছি, কারণ আমি জানি ওর সাথে সম্পর্ক একসময় থাকবে না, সেজন্য আমি অনেক কিছু সহ্য করে থেকেছি। এই যে 27 বছর ওর সাথে সম্পর্ক থাকলো, এটাতে কিন্তু ক্রেডিটটা কিন্তু আমাকে বরং নিজেকে পুজো দিতে হবে যে আমি এত বছর ধরে ওর সাথে সম্পর্ক রেখেছি। আমি যদি ওর জায়গায় দাঁড়িয়ে ওর মতন ব্যবহার করতাম, তাহলে আমাদের 6 মাসের সম্পর্ক থাকতো না, এবং হয়েও ছিল একসময় এরকম। এবার আমি সে প্রথমটা তো হয়ে গেল, এবার আমি দ্বিতীয় কথায় বলি। দেখো ছোটদি, যখন আমি এখানে থাকতাম, তখনও মুখ ঝামটি দিয়ে কথা বললো বা মুখ কালো করে মুখে বললো কোনো ব্যাপার না, ঠিক আছে, সবসময় আছে। কিন্তু আমি চলে গেছি পুনে, সেখানে ছোটদি
আজকে 16 বছর ধরে আছি, ওখানে শরীরটা থাকে কিন্তু মনটা থাকে এইখানে। না আমাদের ওখানে কিছু ভালো খাবার পাওয়া যায়, না সবজি পাওয়া যায়, না কেউ আছে। এমনও হয় আমরা 3 মাস 4 মাস 6 মাস পরে হয়তো মাছ খাই। পুরোনায় যায় বাজারে, কিন্তু একদম পারফেক্টলি শিওর হলে তাহলেই মাছ আনে, নাহলে মাছ আনে না। কারণ অনেকবার এরকম হয়েছে আমরা মাছ কিনে বাড়িতে এসে ফেলে দিতে হয়েছে। আর এত দাম, 500 টাকা 600 টাকা করে মাছ এসে যদি এত দূর থেকে এনে তেলে ভেজে রান্না করে তারপরে ফেলে দিতে হয়, তার জন্য শিওর না হলে আনে না। তো আমরা এইখানে থাকার জন্য খুবই ভালো, সেটা কোনো সন্দেহ নেই। ওয়েদার ভালো, পরিবেশ ভালো, কমিউনিকেশন ভালো, সমস্ত কিছু ভালো। কিন্তু এই যে দূরে থাকা, খাবার দাবার ঠিক মতন মন মতন না খাওয়া, আমাদের একটা পিপাসা থেকেই যায়। আর 365 দিনের মধ্যে আমাদের ছুটি হয় 15 দিনের। এই 15 দিনের মধ্যে আমাদের এখন তো ট্রেন আরও লেট করে, তো প্রায় 72 ঘন্টা লেগেই যায়, কিন্তু আগে 2 দিন লাগতো। তো আমি সারা বছর সত্যি আমি ওয়েট করে থাকি যে বাড়িতে যাব, চন্দার সাথে দেখা করব, চন্দার সাথে মিশবো, সেই একসঙ্গে গল্প করব, হাসি ঠাট্টা করব, রান্না করব, খাবো দাবো, মজা করব, মস্তি করব, এখানে ফিরে আসব। ওই 9টা দিন আমার কাছে এক একটা ডায়মন্ড ট্রেজার। ওই 9টা দিনের জন্য আমি সারা বছর ওয়েট করে থাকি। আর দেখতে দেখতে চলে যায়। কত কিছু খাওয়ার ফর্দ থাকে, কিন্তু খেয়ে উঠতে পারি না। ওই 9টা দিনে কি খাবো? হয়তো একবেলা করে, সকালবেলায় তো আর খাবো না, কারণ তখন তো সকালবেলায় সেদ্ধ টেদ্ধ খাওয়া হয়। এবার আমি যে আশা করে থাকি ঠিক তার উল্টো। ও এসে কি করবে বাড়িতে? ওর সাথে তো ভারী জোর 2 থেকে 3 দিন, বা খুব জোর হলে 4 দিন দেখা হয়, তার থেকে তো বেশি না। ওই সময় ওই রকম মুখ বিকৃত করে তাকাবে, কথা বলবে, সবসময় একটা দুঃছাই ব্যাপার। আমি সব দেখি, সব সহ্য করি, কিন্তু কিচ্ছু বলি না। কিন্তু ভেতরে ভেতরে ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। এই জন্য আমি তোমাকে একটা কথাই বারবার এমফাসাইজ করতাম, বুঝতে, ওকে একটু হাসি খুশি থাকতে বলো। ওকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, ও যা ভাবে, যা কিছু করে, কিচ্ছু আমার কিছু যাওয়া দরকার নেই। শুধু একটু হাসি খুশিভাবে কথা বলুক। কারণ আমি ওই 9 দিনের জন্য আসি, 3-4 দিনের জন্য দেখা, এর বাইরে তো আর না। তো এবার এইখানে পুনে এসেছিল যখন 1 মাস, ও এখানে বসেও তাই করেছে। করোনার সময় 1 মাস থাকলো ঠাকুরনগরে, ওখানে বসেও তাই করেছে। তারপরে যতবার গেছি তাই করেছে। কিন্তু সব থেকে বেশি আমার এফেক্ট করেছে যখন করোনার সময় ঠাকুরনগরে ছিল। তখন নিজেরই আমার অলরেডি শারীরিক মানসিক পরিস্থিতি ভালো ছিল না, সে তুমি সত্যি তো জানো যে আমাকে ছোট দেওয়ার যা কীভাবে আমাকে মেন্টাল টর্চার করতো। সেখানে ভয়ে ভয়ে ঠাকুরনগরে এসেছি, সবসময় স্ট্রেসে আছি আমি। তার মধ্যেও ওই রকম 1 মাস যে ছিল, বড্ড বাজে ব্যবহার করেছে। আমি তো ভাষায় প্রকাশ করতে পারবো না। এমনভাবে থাকতো। এবার ভাই বোনের সম্পর্ক তো একটা রিল্যাক্সড হবে, যাকে দেখে মনটা হালকা হয়ে যাবে, যার সাথে সবসময় সব কথাই শেয়ার করতে পারবো, যেখানে কোনো আতিথেয়তার ব্যাপার থাকবে না। ও যে ছিল সবসময় আমি অ্যালার্ট হয়ে থাকতে হতো। কি জানি, মনে হয় যেন কোনো এমন একটা আত্মীয় এসছে বাড়িতে, যে সবসময়
আমাকে জাজ করছে আমি কিভাবে কী করলাম না করলাম। সবসময় আমাকে তাকে তোয়াজ করে চলতে হবে। আমি সবসময় পোলাইটলি হাসি খুশিভাবে জিনিসটাকে কথা বলার চেষ্টা করছি, নিউট্রালাইজ করার চেষ্টা করছি, কিন্তু ও কোনো সময় ঠিক করে কথা বলছে না। সারাক্ষণ একটা মানে সিরিয়াস এক্সপ্রেশন, বাজেভাবে কথা বলা, আর সারা দিন আমি অ্যালার্ট। এতে কি হচ্ছে, দিনের শেষ হতে হতে আমার এনার্জি এত ডাউন হয়ে যেত, এত এক্সস্টেড হয়ে যেতাম। কোনো কাজের লোক তো দুটো দুটো ছিল, তারপরেও আমার মনে হতো যেন আমার মতন ক্লান্ত আর নেই। কারণ মানসিকভাবে সারাদিন আমার এত স্ট্রেস পড়েছে যে দিন আস্তে আস্তে দিনের শেষে আমি একদম ক্লান্ত। আর এত অবস্থা খারাপ যে ধীরে ধীরে আমার দম আটকে আসতে লাগলো। আমি নিঃশ্বাস নিতে পারতাম না। আমি ঠিক করে নিঃশ্বাস নিতে পারতাম না, মানে হচ্ছে কেমন যেন বুকের মধ্যে একটা টাইট হয়ে আছে, এরকম মনে হতো। আমি ঠিক বলে বোঝাতে পারছি না। বুকের মধ্যে একটা ভার ভাব, গলাগুলো কেমন একটা টাইট ভাব। হ্যাঁ, মাথা ব্যথা, মাথাটা একটু ধরে সবসময় ভার হয়ে আসা, তারপরে গা গুলানো, আর এরকম মনে হতো এখনই আমার বমি এসে যাবে। আমি ঠিক বোঝাতে পারলাম কিনা বোঝাতে পারছি না। মানে মানসিকভাবে আমি একটু শেষ প্রান্তে এসে পৌঁছেছি ওর ব্যবহারে। তারপরে আমি একদিন তোমাকে ফোনও করেছিলাম, তুমি মনে করে দেখো যে ছোট্টি ওকে একটু হাসি খুশি থাকতে বলো। মানে আমি অনেক সহ্য করে শুধু একটা ছোট্ট শব্দ পিছু ছোট্টি ওকে একটু হাসি খুশি থাকতে বলো, ব্যাস এইটুকু বলেছি। ওই একটা মাস ধরে আমাকে টর্চার করেছে। তারপরে ওই একদিন ওর পিসি শাশুড়ির বাড়িতে যাবে, তো আমার সাথে ওর সাথে আমার যাওয়ার কথা। তো প্রণয়কে জিজ্ঞেস করলাম, আমার নিজের ইচ্ছা ছিল না, প্রণয়কে জিজ্ঞেস করলাম, প্রণয় বলল না যেতে হবে না। তো আমি চন্দ্রকে বললাম প্রণয় যেতে দেবে না। এবং সারা রাস্তা ওকে যে আমি পৌঁছাতে, সারা রাস্তা মুখের দিকে তাকানো যায় না। হ্যাঁ, খুব বাজেভাবে অ্যাটিটিউড নিয়ে তাকানো, কথাবার্তা, ওটা ওর মানে ন্যাচারাল হয়ে গেছে ওর। কিন্তু আসলে ওই দিন আমি চাইলেই যেতে পারতাম, আমি ইচ্ছা করে যাইনি। কারণ কতদিন ধরে মেন্টাল স্ট্রেস থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আমি চাইছিলাম একদিন একটু রেস্টে থাকি, একটু মানসিকভাবে একটু হালকা মেহসুস করি। তার জন্য আমি ওর সাথে যাইনি। এরকম চলেছে আমার পুরো একটা মাস। এরপরে কি হলো, তারপরে এবার বাড়ি থেকে এলাম যখন, সেবারও একই ব্যাপার, তারপরে একই ব্যাপার। এবার আমার মধ্যে ধীরে ধীরে এবার একটা স্মৃতি আসছে যে আমি আসছি 9 দিনের জন্য, এই 9 দিনের মধ্যে সে 3-4 দিন আমার সাথে এরকম করছে। তার কারণ হচ্ছে প্রথমত সে সবসময় নিজেকে ভিক্টিমাইজ প্রুফ করে, মানে দেখাতে চাইছে যে আমি দেখো আমি সব থেকে বেশি অত্যাচারিত, আমি পয়সা করে নিইনি, আমার পেছনে বেশি খরচা হয়নি, আমি এই করেছি তাই করেছি, বাবা অত্যাচার করেছে। আচ্ছা ছোটদি এটা বলো, বাবা মা না থাকলে পরে তাদের তো এটা ন্যাচারাল করতেই হবে না? আমাদের তো কেউ রাজকুমারীর মতন খাইয়ে বসিয়ে থাকাও রাখবে না, আর এটা সম্ভব না। নিজের বাড়িতে নিজেকে কাজ করে খেতে হয়, তো এখানে কারো কিছু করার আছে? আর ও যদি আমাকে এটা দেখায় যে আমি দেখো ভিক্টিমাইজড, এবার আমার এখানে কি করার আছে? সত্যি
কিন্তু ও আমাকে টার্গেট করবে যে তোদের বেশি অত্যাচার হয়নি, আমার উপরে হয়েছে। বাবা ওকে দুধ বেচতে পাঠিয়েছে, বাবা ওকে এই করতে পাঠিয়েছে। হ্যাঁ, স্বপ্ন ভালোবাসিনি। আরে তোরা ওখানে কষ্ট করেছিস তার জন্য আমি তো খুশি নই, কিন্তু আমার কি করার ছিল? আর আমরা যে এখানে ছিলাম, আমরাও কি ভালো ছিলাম? তাতে আমার দুঃখ নেই, কারণ খেয়ে পড়ে কোনো রকমে বেঁচেছি, এটাই তো কত। আমরা যখন কাকার বাড়িতে থাকতাম, ওই পিঙ্কি, পুচকি, গোলা সবাইকে তো আমারই কোলে করে বড় করতে হয়েছে। সারাদিন কোলে নিয়ে ঘুরে বেড়াতাম, না পেটে খাবার ছিল কিন্তু সারাদিন কাজ করতাম। কই আমি তো সে কথা কোনো দিন বলি না যে আমি এত কষ্ট করেছি, তুই তার জন্য দোষী। কিন্তু সেটাতে দাঁড়িয়ে নেই সেটা ও কেন কষ্ট করেছে, ও সবসময় অত্যাচারিত হয়েছে ওর সেই কথা। আজকে আমি এখানে বললাম এই ভিডিওতে যে আমাদেরও, আর ও এসছে আমি যখন ক্লাস 11-এ পড়ি, তখন ওর অলরেডি 13 থেকে 14 বছর বয়স, আর আমি 6 বছর বয়সে এসছি। তো সেখানে আমি ক্লাস 10 পর্যন্ত এখানে থেকেছি। তো আমাকে কী করতে হয়েছে, কিন্তু সর্দি দেখো আমার কোনো দুঃখ নেই। ওরা যাই করেছে, যে যা করেছে, শুধু আমি ওদের কথা কেন বলবো? আমরা প্রত্যেকটা সিচুয়েশান থেকে কিছু না কিছু শিখি। আর আমি সবসময় প্রেজেন্টটাকে দেখি যে বর্তমানে আমি কেমন আছি, নাকি পাস্টে কী হয়েছিল। এটা প্রত্যেকটা মানুষের জন্ম হয়েছে মানে স্ট্রাগল থাকবে, আর আমাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি হিসাবে আমরা অনেক ভালো আছি। তো ও এই যে সবসময় এটা দেখানো যে দেখো আমি অত্যাচারিত হয়েছি এবং আমাকে টার্গেট করা, তোরা হসনি আমি হয়েছি, এটা কিন্তু অনুপকেও দেখাবে না। হ্যাঁ, সেখানে ও শুধু দুটো মানুষের কাছে সোজা, একটা হচ্ছে অনুপ আর একটা হচ্ছে তুমি। হ্যাঁ, ওর আসল রূপটা তোমাদের সামনে কখনো আনেই না। তো যাই হোক, ও সবসময় এই যে ভিক্টিমাইজ করে প্রুভ করা, এবার সেখানে আমি কি করতে পারি? আমার তো কিছু করার নেই। কিন্তু ও রিলেশন খারাপ করছে এইসব দেখিয়ে। আমি এবার তোমাদের বাড়ি থেকে এলাম, বিয়ের থেকে, তো আসার কথা ছিল পরের দিন, তো এলো। এসে অনেকক্ষণ ওয়েট করে আছি, আসছে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের একটু বাজারে যেতে হবে। আমি এখন বাজারে গেছি, কারণ বেশি দিন তো থাকা যাবে না। আমরা তো মাত্র 11 দিনের ছুটিতে এসেছিলাম। দেখি ওরকম যেই আমাকে দেখলো, মুখটা কেমন একটা বিকৃত করে করলো। তারপরে আমি চন্দ্রকে বললাম, দেখ তোর অনেকক্ষণ দেরি হচ্ছে বলে আমরা বাজারে গেছি। তা তুই আমাকে প্রথমবার দেখেছি দিদি হিসাবে, তুই একটা হেসে মুখে দুটো কথা বলবি, সেটা নয়। তাহলে যদি এতই অসুবিধা, তাহলে না আসলেই হতো। আমি এখন তোমাকে বলছি, যে তখন কিছু বলিনি। আমি শুধু বললাম, দেখ তোরা আসতে দেরি হচ্ছে বলে আমি বাজারে গেছিলাম। ধীরে 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 আমার মধ্যে একটা একটা কি বলবো, হতাশা তৈরি হচ্ছে। আর মনে মনে একটা ইচ্ছা হচ্ছে যে, উইশ হচ্ছে যে ওর সাথে না দেখা হলেই বরং ভালো। তো কারণ প্রত্যেকবার এসে ও কখনো ফিলই করতে পারবে না যে আমরা কি ধরনের মানসিক কষ্ট নিয়ে, এত স্ট্রেস নিয়ে এখানে থেকে ওখানে যাই, এত ট্রাভেলিংয়ে। আমার পক্ষে তো ট্রাভেল করা কি কষ্ট। প্রণয় তো অজ্ঞান হয়ে গেল 2 বছর আগে ট্রেনে করে আসার সময়, সে তো তুমি জানো, ট্রেনের মধ্যে বাথরুমে কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিল। এত কষ্ট হয় আমাদের, আর এত কষ্ট করে বাড়িতে যাই, সবার সাথে একটু হাসি খুশি ভালোভাবে মিশবো, আনন্দ করবো, ফুর্তি করবো, সেই জন্য। কিন্তু ও সেটা বোঝে না। ও শুধু নিজের ইগোটা দেখাতেই ব্যস্ত। কথাবার্তা, চালচলন খুবই নেগেটিভ, যার জন্য লোকে সবসময় ওর থেকে ডিস্টেন্স ক্রিয়েট করে। ও ভাবে যে আমি তো কাউকে কিছু বলি না,
সেজন্য ও ভাবে আমার বিরুদ্ধে সবাই, কিন্তু ও কখনো এটা রিয়েলাইজ করে না যে ওর যে ধরনের অ্যাটিটিউড, কথাবার্তা, তাকানোর ভাবভঙ্গি, তাতে মানুষের মনে কতটা কষ্ট হয়। সবসময় মানুষকে নিচু নজরে দেখা, হেও করে কথা বলা, মুখ ভাঙানো, হাঁটা চলার মধ্যে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষাটাই ল্যাঙ্গুয়েজ না, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ 80%, 20% মাত্র ভোকাল। মানুষ শারীরিক ভাষা দিয়েই সব কিছু বুঝিয়ে দেয়। এই জন্য প্রত্যেকটা মানুষ ওর থেকে বিরক্ত, এবং ও সেটাকে ভাবে যে ওকে শুধু লোকে ওর থেকে ডিস্টেন্স ক্রিয়েট করে। তার পেছনে একটাই কারণ, আজকে কলকাতার পিসুমণির সাথে আমার সম্পর্ক আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে আজও পর্যন্ত অটুট। পিসুমণিকে ভীষণভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি। কেন? পিসুমণি অনেক জ্ঞানী মানুষ, সফিস্টিকেটেড, জ্ঞানী এবং খুবই সহনশীল এবং উচ্চমানের ভদ্র মানুষ। সেটা রিয়েলাইজ সবাই করতে পারে না, কিন্তু আমি জানি পিসিমণির লেভেল কত উপরে। তো সেই মানুষটার সাথেও চন্দ্রার ঝামেলা। আমাকে 4 বছর আগেই বলেছে পিসিমণি ওর সাথে খারাপ ব্যবহার করেছে। আমি যখনই সবসময় এরম কথা বললাম, আমি শুধু একটা কথা বলি, তুই কী করে বুঝলি? আর কোনোদিন আমি কোনো কিছু বলতাম না, কারণ আমি তো জানি ওই যে কোন বুদ্ধি দিয়ে কী বুঝেছ। তো খারাপ লাগলো পিসুমণির সাথে এরকম সম্পর্ক হয়েছে শুনে। তা পিসুমণি তো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না। আর পিসুমণি যদি কিছু বলেও থাকে, ছোট দিই আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, আজকে আমরা এক একজন মানুষ সবাই। আজকে আমি তোমার সাথে 100 দিন ভালো কাজ করেছি, মানে তুমি ধরো মনে করো তুমি আমার সাথে 100 বার ভালো কাজ করেছ, 99 টাইম তুমি ভালো কাজ করেছ। একটা বার হয়তো তোমার থেকে মিস করে গেছো, হতে পারে কোনো পরিস্থিতির জন্য, হতে পারে শারীরিক কারণে, মানসিক কারণে, অথবা অন দ্য স্পট হয়ে গেছে ব্যাপারটা। তার মানে তুমি যে 100 দিন, 99 দিন যে তুমি আমার সাথে এত ভালো কাজ করেছো, আমাকে এত অনুভূতি দিয়েছো, ভালোবাসার, কর্তব্যের, সাপোর্ট, সমস্ত কিছু তোমার একটা জিনিসের জন্য সব মিথ্যা হয়ে গেল। চন্দ্রার কাছে এক্স্যাক্টলি তাই। তুমি 100 দিন ভালো, 99 দিন ভালো করো, ওই একটা দিন যদি তুমি কিছু ভুল করে থাকো, তাহলে তোমার মানে কি বলবো, তোমার আমি বোঝাতে পারছেন, তাহলে তোমার কোনো অস্তিত্বই নেই, ভ্যালুই নেই। এবং এটাও প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও করে। আজকে দেখো আমাদের সৎমা কিন্তু যথেষ্ট ভালো, আমি তো ভাবি ওনার মতন মানুষ হয় না, উনি এত ভালো। অন্য কেউ হলে দেখো, উনি কিন্তু একজন গ্রাম্য মহিলা, কিন্তু ওনার চেহারার মধ্যে একটা আছে, মানে অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে ওনার মধ্যে। সেই গ্রামগঞ্জের যে কুটিলতা, সেইটা কিন্তু ওনার চেহারায় নেই, এমনকি রিনার মধ্যেও কিন্তু নেই। তারা তো পড়াশোনা জানে না, শিক্ষা দীক্ষা সেরকম নেই, কিন্তু তবুও কিন্তু তাদের মানসিকতা কিন্তু অনেক উন্নত। আজকে আমার যখন বিয়ে হলো, এই মা সমস্ত কাজকর্ম করেছে, লোককে রাখা, ধোয়া, থাকা, খাওয়ানো, পড়ানো, বসানো, আতিথেয়তা সব কিছু করেছে। চন্দ্রার বিয়ের সময় প্রিয়াঙ্কা আর মা, মানে এই মা তার মেয়ে, দুজনে মিলে করেছে, সমস্ত কাজকর্ম করেছে।
অনুপের বিয়ের সময় করেছে, সে তো দেখেছো। আবার অনুপের মেয়ে হয়েছে কৃষ্ণনগরে। প্রত্যেক দিন সর্দি, অতদিন প্রত্যেক দিন মা আর প্রিয়াঙ্কা রান্না করে নিয়ে বা কেটলিতে করে ওই কৃষ্ণনগরে দিয়ে এসছে। আবার এসছে তাহিরপুর থেকে, না আমি ছিলাম না চন্দ্রা ছিল, তারা দিয়েছে। তো তাদের প্রতি এতটুকু কৃতজ্ঞতা নেই, এতটুকু তাদের প্রতি সম্মান নেই। এই যে আমি যাই, ওই মা তো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না। আমি ওনার কাছে ভীষণ কৃতজ্ঞ। এবার এই যে বাড়িতে গেছিলাম, অনুপমাকে বলছিল যে বাড়ি আয়, আমি মাকে ডাকছি। আমার আবার এই জিনিসটা ভালো লাগে না যে আমার জন্যে কেউ খাটাখাটনি করবে, এটা আমার কখনো ভালো লাগে না। তো সেই জন্য আমি মানা করে দিয়েছি। যেখানে বাধ্যতামূলক নিতে হয় ঠিক আছে, কিন্তু আমি নিজের প্রয়োজনে আমি সেটা কখনোই করব না। এমনকি দুলা এসছে, সে তো ছোট মানুষ, তার মধ্যে এইটুকু কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আছে। সে আমাকে অনেকবার বলেছে, মা এই মাও কিন্তু, দিদি এই মাও কিন্তু অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো। মানুষকে একভাবেতে বিচার করলে হয় না। আমি চন্দাকে এই কারণে বলছি না যে ও খারাপ বা কিছু, এই যে চিন্তা ভাবনা, এরকম করলে তো দুনিয়ায় কারোর সাথে সম্পর্ক থাকবে না, কারোর সাথে না। আর ওর সাথে নেইও কারো সম্পর্ক ভালো, ও সবার সাথেই সম্পর্ক খারাপ। কারণ মানুষকে মানুষের মতন করে অ্যাকসেপ্ট করে না, সিচুয়েশন অনুযায়ী অ্যাকসেপ্ট করে না। কারো কাছ থেকে কিছু এতটুকু হয়ে গেল তো সে তার মতন খারাপ মানুষ আর দ্বিতীয়ত নেই। আমার সাথে কত মানুষ ভালো ব্যবহার করেছে, ভালো কিছু করেছে, আমি একদিনের জন্য সব হয়ে যাব? তো আমার কাছে যদি ও যেগুলো ভাবে তার পুরো অনেক বড় লিস্ট আছে, কিন্তু সেগুলো ওর ভাবনার জন্য আমার বলতে হচ্ছে। কিন্তু আমার কাছে শুধু দুটো জিনিসই ম্যাটার করে। একটা হচ্ছে যে তোমার এবং তোমাদের প্রতি ওর যে চিন্তা ভাবনা, যে কমেন্টস, সেইটা। আর আমি যদি ফিজিক্যালি ওর মানে বলতে যে ওর যে মেন্টাল টর্চারের জন্য ফিজিক্যালি যদি ডিসব্যালেন্স হয়ে গেলাম, তা আমি কত দিন আর ওইটা নিয়ে থাকবো? আমার তো এক সময় তার রিয়াক্ট তো হবেই না, হবেই তো। তো ফোনে মাঝে মধ্যেই আমার সাথে চিল্লিয়ে কথা বলতো, ইয়ে করতো। আর ওর যেখানে যে দুটো জিনিসের জন্য ওই আমার সাথে এরকম করলো। আর দেখো যদি ও যাই করে, যা কিছু করে, লোকে তোকে খারাপ বলে এবং সেগুলো আমাকে এসে বলে, আমি কিন্তু সব সময় ব্যাকআপ দিই, সব সময় ব্যাকআপ দিই। এই যে অনুপ যে কথাগুলো বললো, আমি ওকে ব্যাকআপ দিয়েছি। যখন ওর বিয়ে হলো তখন অনেক কিছু বলেছিল, এটা ওটা অনুপকে, আমি কিন্তু অনুপের কাছে সেগুলো প্রতিবাদ করেছি, ব্যাকআপ দিয়েছি ওকে। আমি পার্সোনালি সব সময় ওর সাপোর্ট হয়ে রয়েছে, সব সময় আমাকে এরকমও বলছে তোর জন্য ও এরকম হয়েছে, এরকম আমাকে অনেকবার শুনতে হচ্ছে। কারণ আমি চাইনি যে ও কষ্ট পাক বা কিছু হোক, তার জন্য। এমনিতে চন্দা তো খারাপ না, তো ভালো, শুধু ওর নিজস্ব মেন্টালিটির জন্য ও সবাইকে শত্রু বানিয়ে নিয়েছে। কিন্তু ওর এইগুলো যদি ঠিক হয়ে যেত তাহলে ওর মতন মানুষ হয় না। আমি সবসময়, আর আমি দিদি হিসাবে আমার কর্তব্য, তাই আমি সবসময় ব্যাকআপ দিয়েছি। এবং এই দিনও তাই দিয়েছিলাম। অনুপমাকে বলেছিল তো আমি সেটাই বলেছিলাম যে আমার ছেলে ছোট আছে, দেখ তুই, দেখ কেউ শুলে হয়তো তার অসুবিধা হতে পারে, শুতেই পারে। তা আমি তো খারাপ কিছু বলিনি। আর ও আমাকে 4বার জিজ্ঞেস করেছে, 4বার। আর একটা কথা, আজকে অনুপ যেমন আমাকে সরাসরি সব কিছু বলে,
আমাকে 10টা খারাপ কথা বলে, কত খারাপ খারাপ কথা বলে, কিন্তু তারপরেও কিন্তু ওর সাথে আমার সম্পর্ক অটুট। আমাকে সরাসরি বলে, ওর তো বোন, তাহলে ওকে কেন সরাসরি বলতে পারবে না, বা আমি বা সরাসরি কেন বলতে পারবো না? ওকে কিছু বলতে হলে ভায়া হয়ে কেন বলতে হয় যে ছোটদি ওকে বলো একটু হাসা হুসিয়া থাকতে? কারণ আমি আর পেরে উঠছিলাম না ছোটদি, তুমি বিশ্বাস করো। আমি পুরো তলানিতে ঠেকে গেছিলাম, মেন্টালি ডিজাস্টার। এমনকি আমার 2-1 বার ছাদে গিয়ে মনে হয় ঝাঁপ দিয়ে এরকম মনে হচ্ছিলো যখন আর ঠাকুরনগরে ছিল। আমি এরকম কন্ডিশনে পৌঁছে গেছিলাম। আজকেও আমাকে অভিশাপ দিচ্ছে যে ভগবান দেখে নেবে, এই করে নেবে, তাই করে নেবে। তা আমি তো কোনোদিন বলিনি যে ও আমাকে কি, ওর জন্য আমার কীরকম মানসিক পরিস্থিতি হচ্ছে। আমি শুধু বলেছি ইন্টেনশনালি আমি কোনো কিছুই খারাপ করিনি। বলতে বলতে হাঁপিয়ে গেছি।